আবারও পতনে দেশের রফতানি আয়, মধ্যপ্রাচ্য অস্থিরতার মধ্যে নতুন দুশ্চিন্তায় ট্রাম্পের শুল্ক পরিকল্পনা, চ্যালেঞ্জ মোকাবেলায় শ্রম আইন যথাযথ বাস্তবায়নের পরামর্শ। ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে বাড়ছে দক্ষিণাঞ্চলের মানুষের দুর্ভোগ, 1 দশকে কমেছে পরিবেশ খাতে বরাদ্দ, বিশেষ জলবায়ু বাজেট বাড়ানোর তাগিদ পরিবেশবিদদের। ল্যাম্পি স্কিন সহ নানা রোগের চিহ্ন কোরবানির পশুর চামড়ায় বিপাকে কুষ্টিয়ার ব্যবসায়ীরা, ট্যানারিতে দাম কমার শঙ্কা, খামারিদের সচেতন হওয়ার পরামর্শ। মেহেরপুরে জমে উঠেছে আমের বাজার, স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে বিদেশেও, ভালো দাম পেতে সংরক্ষণাগার নির্মাণের দাবি, রাজশাহীর শিরোইলে বেচাকেনার ধুম। এবং শেষের দিকে যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য চুক্তির আলোচনা, দাবি ওয়াশিংটনের ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে করা চুক্তি মেনে চলার আশ্বাস হোয়াইট হাউসের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাবিনা মজুমদার। টানা 9 মাস পতনের পর এপ্রিলে ঘুরে দাঁড়ালেও মেতে এসে আবারও পড়ে গেছে তৈরি পোশাক খাতের রফতানি আয়। এর মধ্যেই আবার বাংলাদেশ সহ 60 দেশের পণ্যের উপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। জ্বালানি সংকট ও মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে ট্রাম্পের এমন অবস্থান ভাবিয়ে তুলছে রফতানিকারদের। চ্যালেঞ্জ মোকাবেলায় শ্রম আইন বাস্তবায়নের দুর্বলতা দূর করার পরামর্শ অর্থনীতিবিদদের। গেল জুলাইয়ের পর বছর ব্যবধানে টানা 9 মাস কমেছে তৈরি পোশাক শিল্পের রফতানি আয়। এরপর এপ্রিলে আয় বৃদ্ধির আশার আলো জ্বালালেও মে মাসে এসে আবারও পড়ে যায় এ খাতের রফতানি আয়। রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্য, মে পর্যন্ত 11 মাসে তৈরি পোশাক খাত থেকে মোট আয় এসেছে $3,513 কোটি 34 লাখ ডলার। বছর ব্যবধানে রফতানি কমেছে 3.41%। কমছে দেশের সার্বিক রফতানিও। এ সময় রফতানি হয়েছে $4,379 কোটি 92 লাখ ডলারের পণ্য, যা গেল অর্থ বছরের একই সময় ছিল $4,494 কোটি 60 লাখ ডলার। এমন চাপের মধ্যে বাংলাদেশ সহ 60 দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন, যা নতুন করে চিন্তার ভাঁজ ফেলেছে রফতানিকারকদের কপালে। এই যে মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে যে সারা বিশ্বে মুদ্রাস্ফীতির কারণে বায়ারদের কিন্তু কনজিউম ক্ষমতা কমে গেছে, ওয়ার্কার তো কিনতে হবে, আমাদের অর্ডার কমে যাবে এবং বিভিন্ন ট্যাক্স এবং বিভিন্ন কারণে কিন্তু বায়াররা অর্ডার কমাই দিচ্ছে। আনপ্রেডিক্টেবল একটা সিচুয়েশনে রপ্তানি আদেশ কমে গেছে এবং এই সিচুয়েশনটা চলতে থাকলে কেউ কিন্তু মানে এক্স্যাক্টলি কি হবে, কোথায় কখন রপ্তানি আদেশগুলি প্লেস করবে, আবার করে কোথায় কোন বিপদে পড়ে, যার কারণে কিন্তু বায়াররাও কিন্তু শঙ্কিত হয়ে যথাযথভাবে তাদের যা পণ্য আমদানি করা দরকার সেভাবে আমদানি করছে না। অস্থিতিশীল মার্কিন বাণিজ্য নীতি পরিবর্তনে রফতানিকারক দেশগুলোর ওপর যে চাপ তৈরি করবে তা মোকাবেলায় শ্রম আইন বাস্তবায়নের দুর্বলতা দূর করার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। একের পর এক যে বাণিজ্যের উপরে যে শর্ত, এটা কিন্তু বাংলাদেশের মতন একটা স্বল্পোন্নত দেশের জন্য কিন্তু অনেক চাপ পড়ে যাবে। এক, দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতি সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, বাংলাদেশের অর্থনীতি টেকসই হওয়ার জন্য শ্রম অধিকারকে নিশ্চিত করতে হবে। দেশের দ্বিতীয় শীর্ষ রফতানিমুখী শিল্প চামড়া ও চামড়াজাত পণ্য থেকে আয় বেড়েছে 3.74%। মে পর্যন্ত 11 মাসে রফতানি হয়েছে $109 কোটি 78 লাখ ডলারের পণ্য। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। বছর ব্যবধানে পণ্য রফতানি থেকে আয় কমলেও প্রবৃদ্ধি ধরে রেখেছে সেবা খাত। মার্চ পর্যন্ত 9 মাসে সেবা খাতের রফতানি আয় বেড়েছে 13.5%। বিস্তারিত ইশিতা আক্তারের রিপোর্টে। চলতি অর্থবছরের প্রথম 9 মাসে সেবা খাতে রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল $633 কোটি 26 লাখ ডলার। তবে এ সময় দেশে রপ্তানি আয় এসেছে $530 কোটি 52 লাখ ডলার, অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি কমেছে 16.22%। এ সময় টেলিযোগাযোগ ও তথ্য সেবা খাত থেকে রপ্তানি আয় এসেছে $55 কোটি 62 লাখ ডলার, যা এ সময় লক্ষ্যমাত্রার চেয়ে 20.37% কম। গেল বছরের একই সময়ের তুলনায় বেড়েছে 3.53%।
চলতি অর্থ বছরের জুলাই মার্চ মাসে কম্পিউটার ডেটা প্রসেসিং অ্যান্ড হোস্টিং সার্ভিসের খাত থেকে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 60,86,00,000 মার্কিন ডলার। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য বলছে এ সময় খাতটি থেকে রপ্তানি আয় দাঁড়িয়েছে 50,89,00,000 ডলার। তবে লক্ষ্যমাত্রার চেয়ে 16.39% আয় কম হলেও আগের অর্থ বছরের তুলনায় এই খাতে প্রবৃদ্ধি হয়েছে 11.07%। ডেটা প্রসেসিং আর হোস্টিং সার্ভিস খাতের প্রথম 9 মাসের রপ্তানি লক্ষ্যমাত্রা ছিল 52,52,00,000 ডলারের পণ্য। তবে 14.62% কমে রপ্তানি আয় এসেছে 44,84,00,000 ডলার। তবে তথ্য প্রযুক্তির খাতের আরেকটি প্রধান উপখাত কম্পিউটার কনসালটেন্সি সার্ভিসের চিত্র হতাশাজনক। চলতি অর্থবছরের প্রথম 9 মাসে এই খাতের লক্ষ্যমাত্রার চেয়ে আয় কমেছে প্রায় 5.2%। আয় হয়েছে 1,79,00,000 ডলার। ঈশিতা আক্তার, সময় সংবাদ। এবার আসছে বাজেটের খবর। আসছে বাজেটে আবারও সামনে এসেছে উপকূলীয় অঞ্চলের জলবায়ু ঝুঁকি ও অবহেলার বিষয়টি। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙ্গন ও লবণাক্ততায় প্রতি বছর বাড়ছে দক্ষিণাঞ্চলের মানুষের দুর্ভোগ ও অর্থনৈতিক ক্ষতি, অথচ বাড়ছে না বরাদ্দ। তাই উপকূলের জন্য বিশেষ জলবায়ু বাজেট বাড়ানোর দাবি পরিবেশবিদ ও গবেষকদের। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল আল মামুন রুবেলের প্রতিবেদন। গত 2 দশকে সিডর, আইলা, বুলবুল, আমফান, ইয়াস সহ একের পর এক ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট। টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ প্রায় 22,000 কোটি টাকা। প্রতি বছরই নানা প্রাকৃতিক দুর্যোগে এ অঞ্চলে ক্ষতির পরিমাণ বাড়ছেই। অথচ গত 1 দশক ধরে জলবায়ু ও পরিবেশ খাতে বরাদ্দের হার কমেছে। 2016-17 অর্থ বছরে মোট বাজেটের 8.21% বরাদ্দ থাকলেও সবশেষ বাজেটে তা নেমেছে 5%। ফলে টেকসই বাঁধ, সুপেয় পানি, যাতায়াত, জলাবদ্ধতা নিরসন ও পুনর্বাসন কার্যক্রমে প্রয়োজনীয় অর্থায়ন না হওয়ায় সংকট তীব্র হচ্ছে বলে মনে করছে পরিবেশবাদী সংগঠনগুলো। গয়রাতে এখনো বাদ হয়নি, মানুষদের পানির কোনো ব্যবস্থা নাই, পানি ছাড়া তো মানুষ থাকতেই পারে না। কৃষি উৎপাদন ক্রমশ কমতেছে, যার ফলে মানুষদের টিকে থাকাটা কঠিন হয়ে যাচ্ছে। বেসরকারি বিভিন্ন গবেষণায় উঠে এসেছে দক্ষিণাঞ্চলের মাটির লবণাক্ততার পরিমাণ ও পরিধি কয়েক দশকে 2 থেকে 3 গুণ বেড়েছে। এতে কমছে কৃষি উৎপাদন, বাড়ছে সুপেয় পানির সংকট। এছাড়া এ অঞ্চলের প্রায় 2000 কিলোমিটার বেড়িবাঁধের অনেক স্থান ঝুঁকির মধ্যে। সামান্য জলোচ্ছ্বাসেও প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ এলাকা। এজন্য বাজেট প্রণয়নের ক্ষেত্রে উপকূলীয় এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ জরুরি মনে করছেন বিশেষজ্ঞরা। বাজেট তো তখনই সম্ভব হয় সরকারের পক্ষে যখন প্রকৃত অর্থে ক্ষয়ক্ষতিটা আমরা নিরূপণ করতে পারি। এখন এই ক্ষয়ক্ষতি নিরূপণের দুটো পদ্ধতি, এক বিল্ডিং ভেঙে যাচ্ছে, আমার ব্রিজ ভেঙে যাচ্ছে, রাস্তা কালভার্ট নষ্ট হয়ে যাচ্ছে, এগুলি ধরেন ইকোনমিক্যাল ক্ষয়ক্ষতি বোঝা গেল। কিন্তু নন ইকোনমিক্যাল, আর্থিক, সরাসরি আর্থিকভাবে ক্ষতি না, সেটি নিরূপণ করে এবং কথা বলাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। উপকূলের জন্য আলাদা ক্লাইমেট বাজেট, টিআরএম কার্যক্রম সম্প্রসারণ, টেকসই বাঁধ নির্মাণ, নিরাপদ পানি ও পুনর্বাসন কর্মসূচিতে প্রয়োজনীয় বরাদ্দের দাবি পরিবেশবাদীদের। থোক বরাদ্দ নয়, একটা বাজেটে আমাদের একটি নির্দিষ্ট পরিমাণ রাখা হয় এবং এই নির্দিষ্ট পরিমাণ রাখলে সেখান থেকে আমাদের যে ক্ষয়ক্ষতির যে পূরণটা যদি হয় তাহলে আমরা উপকূলীয় মানুষ উপকৃত হবে। লন্ডন ভিত্তিক গবেষণা সংস্থা ম্যাপল ক্রাফটের তথ্যমতে জলবায়ু ঝুঁকিতে বিশ্বের 16টি দেশের মধ্যে শীর্ষে বাংলাদেশ। দেশের উপকূলীয় অঞ্চল শুধু প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতেই নয়, বরং অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। মৎস্য, বনজ সম্পদ, কৃষি ও পর্যটনের বড় অংশ নির্ভর করছে এই অঞ্চলের উপর। তাই জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় উপকূলীয় বোর্ড গঠন সহ দীর্ঘমেয়াদী বাজেট প্রণয়ন ও তার যথাযথ প্রয়োগ জরুরি মনে করছেন বিশেষজ্ঞরা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।
দর্শক, প্রতিবেদনটি দেখলাম উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাজেট পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ বিস এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। জনাব মাহফুজ কবির, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা তো প্রতিবেদনটি দেখলাম, প্রতিবেদনে যে এই যে উপকূলীয় অঞ্চলে যে মানুষের ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস যে হয়ে থাকে, সেখানে সাধারণ মানুষ যে থাকেন, সেখানে এই যে দুর্যোগ পরবর্তী যে পুনর্বাসন ব্যয়, এর থেকে টেকসই যে অবকাঠামো বিনিয়োগ কতটা আসলে জরুরি, সেটা কতটা লাভজনক হতে পারে, বা কি বলতে চান আসলে এই বিষয়ে? হ্যাঁ, ধন্যবাদ। আসলে উপকূলের মানুষেরা নানান রকমের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির মধ্যে আছে। এর মধ্যে যে ক্লাইমেট চেঞ্জ ইনডিউস যে ডিজাস্টারগুলো আছে, সেগুলো অনেক ইম্পর্টেন্ট। প্রতি বছরই আমরা দেখতে পাই যে একটা দুটো ঘূর্ণিঝড় হচ্ছে, এবং এর পাশাপাশি কোস্টাল ফ্লাডিং এবং যে জলবায়ু পরিবর্তনের আরও অন্যান্য যে সমস্ত ঝুঁকির মধ্যে সবচেয়ে বড় ঝুঁকি কিন্তু আমাদের লবণাক্ততা, এবং এটার কারণে কৃষি ক্ষতিগ্রস্ত। সেখানে যে পোল্ডারগুলো আছে সেগুলো মডার্নাইজেশনের চেষ্টা করা হচ্ছে, এবং আমরা একটা কিন্তু বাজেট ডকুমেন্ট দেখতে পাই প্রতি বছর। বাজেটের পরপরই একটা মানে কোন মন্ত্রণালয় কী কাজ করছে সেগুলো বলা হয়। তো এখন স্থানীয় সরকার বিভাগের অধীনে এই যে এলজিইডি, তারা অনেকগুলো কিন্তু এই অবকাঠামো তৈরি করে। তো সেখানে বাঁধ আছে বা অন্যান্য রকম সড়ক, তো সেগুলা এখন একটা কম্প্রিহেন্সিভ প্যাকেজের আওতায় নিয়ে আসার দরকার আছে। তার কারণ 22টা জেলা কিন্তু নানা রকমের ঝুঁকির মধ্যে আছে, এবং এদের সংখ্যা আরও বাড়ছে। এবং ওই যে স্যালাইনটি, সেটা কিন্তু একদম আরও ভিতরে ঢুকে যাচ্ছে, চিত্রা নদী দিয়ে কিন্তু একেবারে ভিতরে চলে এসছে। তো এটা অনেক বড় রকমের একটা সমস্যা। আমি মনে করি যে তারা বিভিন্ন রকমের যে অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হয় শুধুমাত্র এই জলবায়ুর পরিবর্তন ঝুঁকির কারণে। আর উপকূলীয় অঞ্চলে কিন্তু অনেক সম্ভাবনা আছে, সেগুলো কাজে লাগানো যাচ্ছে না। সেখানে কিন্তু আমরা স্পেশালি ইকোনমিক জোন তৈরি করতে পারছি না সেভাবে। তো এখন এইগুলোকে দেখতে হবে, মানে আমাদের একটা পুরো মেইন স্ট্রিমিং অ্যান্ড ইন্টিগ্রেশন, সেটাও সবচেয়ে ইম্পর্টেন্ট। যদি প্রশ্ন করি যে জলোচ্ছ্বাস বা বন্যা বা ঘূর্ণিঝড় যেটি হচ্ছে না কেন, লবণাক্ততা সহ বিভিন্ন সমস্যা, সেই সমস্যার কারণে প্রাকৃতিক দুর্যোগের কারণে যে ক্ষতিগুলো হচ্ছে, সেইটি কি বর্তমানে জাতীয় অর্থনীতির হিসাব নিকাশে যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে কিনা যদি জানাতেন? মাঝে মাঝে কিছু স্টাডি হয়েছে, আমি নিজেও একটা গবেষণা করেছি এই ক্লাইমেট ম্যাক্রো মডেল। তো সেখানে দেখা গেছে যে আসলে আমাদের প্রায় 2% মতো, জাতীয় আয়ের 2% মতো কিন্তু আমাদের আসলে এই ড্যামেজ লসে চলে যাচ্ছে। কিন্তু এখানকার তো ইকোনমিক ড্যামেজ আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন অবকাঠামোর যে ক্ষয়ক্ষতি বা বাড়ি ঘর, তারপরে এই যে ওয়াশ যে সার্ভিস আছে সেগুলো, হসপিটাল, এগুলো তো ক্ষতি হয়। কিন্তু এটি ছাড়াও মানে কৃষি অকৃষি যে খাতগুলো, সেগুলোর বাইরেও কিন্তু একটা হিউম্যান ডাইমেনশন আছে। সেখানে মানুষের যে স্বাস্থ্যের ঝুঁকি, বিশেষ করে নারীরা কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়ে যান। তাদের প্রেগন্যান্সি থেকে শুরু করে তাদের নানান রকমের কিন্তু এই রিপ্রোডাক্টিভ হেলথের উপরে ইম্প্যাক্ট পড়ে। সারা জীবন ধরে তাদের সমস্যার মধ্যে পড়তে হয়। হাইপার টেনশন থেকে শুরু করে অনেক রকমের কিন্তু রোগ আছে সেখানে। তো সেগুলোকে দেখতে হবে। পরিবেশের অন্যান্য সমস্যা, গাছপালা, সেখানে কিন্তু কৃষি হয় না সেভাবে। সেখানে আমাদের যে বনজ সম্পদ, তো সেটারও কিন্তু ক্ষতি হচ্ছে। তো এমনকি সুন্দর বনঝুঁকি আছে, মানে তো এমন সমস্ত সমস্যাগুলোকে কিন্তু আমরা সেভাবে কম্প্রিহেন্সিভলি হিসাব করতে পারছি না। যে আমাদের যে 2% কথা বলছি জিডিপির, তো সেটা একের ব্রডলি যেগুলো দেখা যায় চোখে, যে সমস্ত অবকাঠামো বা বাড়িঘর, অর্থনৈতিক কর্মকাণ্ড, তো সেগুলো এটার হিসাব। কিন্তু এর বাইরে গিয়ে আমাদের একটা সমন্বিত হিসাব নিকাশের দরকার আছে। স্যার, যদি প্রশ্ন করি যে সামনে তো বাজেট বরাদ্দের একটা বিষয় আসছে, তো সেখানে এই উপকূলীয় অঞ্চলের যদি আমরা হিসেব নিকাশ দেখতে চাই, তাহলে আমরা দেখতে পারি যে গেল বাজেট বা এর আগের বাজেটেও আমরা দেখি যে উপকূলীয় অঞ্চলে 6% আসলে বরাদ্দ হয় না। তো সেটিকে আসলে কিভাবে দেখছেন? না, যেহেতু একটা ঝুঁকিপূর্ণ এলাকা, এবং এখানে যে আমরা তো বলি যে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, তার সবচেয়ে বড় ঝুঁকিটা কিন্তু গিয়ে পড়ছে উপকূলের 22টা জেলাতে, এবং এক এক জেলার সমস্যা এক এক রকম। সেখানে যে সমস্ত দুর্যোগের কারণে ক্ষয়ক্ষতি হচ্ছে, তো সেগুলো কিন্তু ভিন্ন রকম। তো সুতরাং আমাদের এখানে একটা কম্প্রিহেন্সিভ অ্যাসেসমেন্ট দরকার, যে আমরা এখন যেটা খুব মেকানিক্যালি করছি, সেটা হলো কোন মন্ত্রণালয় কতটুকু বরাদ্দ পাচ্ছে, শুধু সেই হিসাবটা আমরা এই বাজেট ডকুমেন্টের সাথে প্লেস করি। কিন্তু আসলে দরকার হচ্ছে নিড বেসড একটা অ্যাসেসমেন্ট, যে সেখানে কতটুকু প্রয়োজন সেটা খুঁজে বের করতে হবে, করে সেই অনুযায়ী বাজেটের সহায়তা দিতে হবে। সেটা বিভিন্ন মন্ত্রণালয় আছে, তারা কাজ করবে এখানে, এবং একটা কম্বাইন্ড একটা অ্যাপ্রোচ দরকার, যে অ্যাপ্রোচের মাধ্যমে আমরা এই টাকাগুলোকে আসলে যারা ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী, যে সমস্ত কলকারখানা, যে উদ্যোক্তা, তাদের অনেক এসএমই আছে, তো তাদেরকে সাপোর্টগুলো দিতে হবে, দিয়ে যাতে এবং আমরা তো আসলে এই দুর্যোগগুলোকে সেভাবে ঠেকাতে পারবো না, কিন্তু এর ক্ষয়ক্ষতি যাতে সবচাইতে কম হয়, ন্যূনতম পর্যায়ে থাকে, এবং মানুষগুলো যাতে ঘুরে দাঁড়াতে পারে, ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হতে পারে, সেই জন্যই আসলে এই বাজারের অ্যাপ্রোচটা দরকার।
যেহেতু বাজেটের কথাই আসলো, বাজেট যতই বরাদ্দ দেওয়া হোক না, সেটি ব্যয় আসলে কতটুকু সুশাসন নিশ্চিত হয় বা স্বচ্ছতা কতটুকু আসলো সেটা যদি একটু জানতে চাই। হ্যাঁ, এটা একটা বড় রকমের সমস্যা। দেখা যায় কি যে সারা দেশে যেরকম হয় যে একদম লাস্ট কোয়ার্টারে গিয়ে এডিপি ইমপ্লিমেন্টেশন হয়, তখন এই ব্যয়ের হিড়িক পড়ে যায়। তখন মূলত টার্গেটটা থাকে হলো যে কীভাবে এই খাতা কলমে এই ব্যয়ের চিত্র দেখিয়ে এই টাকাটা বার করে নিয়ে যাওয়া যায়। এই উপকূলে একই ঘটনা ঘটে। সেখানে যে দুর্নীতির এবং অপচয়ের যে চিত্র, সেটা কিন্তু ন্যাশনাল বাজেটের একেবারে মানে এখন আনইউজুয়াল না। আমি মনে করি যে উপকূলের মানুষরা বিভিন্ন সমস্যায় জর্জরিত। তো এখন এই তাদের এই ঝুঁকিগুলো মোকাবেলা করা এবং এই যে সমস্ত প্রকল্পগুলো আছে সেগুলোর সঠিক বাস্তবায়ন, সময় মতো বাস্তবায়ন যদি আমরা করতে না পারি, তাহলে ঠিক এই ঘূর্ণিঝড়ের আগে যদি আমরা একটা রাস্তা করি, তাহলে কিন্তু সেটা আবার ভেঙে যাবে, তাই না? তো সুতরাং আমাদের সময় মতো এই প্রজেক্টগুলো ইমপ্লিমেন্ট করতে হবে এবং সেখানে দুর্নীতি অপচয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স দরকার। এটা এই নতুন সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা যে তারা বিপুল ম্যান্ডেট নিয়ে এসেছেন এবং এইখানে আমাদের জিরো টলারেন্স দেখাতেই হবে, কোনো দুর্নীতি সহ্য করা যাবে না। এবং সময় মতো যদি আমরা এই অবকাঠামোগুলো অন্যান্য বাজেটের যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো বাস্তবায়ন করতে পারি, তাহলে আমি মনে করি যে এই যে বছরের পর বছর ধরে যুগ যুগ ধরে এই উপকূলের মানুষেরা যে একটা সমস্যায় নিপতিত হয়েছেন এবং বিশেষ করে যে জলবায়ু পরিবর্তন এবং এই মুহূর্তে আসলে এলিনোর কথা শুনতে পাচ্ছি, খরা আসবে ওখানে সামনে, তো এখন এই সমস্ত সমস্যাগুলো সমাধানের জন্য বাজেটটাকে সময় মতো এবং যথাযথভাবে বাস্তবায়িত হতে হবে। যদি প্রশ্ন করি যে উপকূলীয় অঞ্চলে তো বারবারই ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়ে থাকে, তো এই ক্ষতির মুখে পড়ে, তো এই ক্ষেত্রে আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আসলে কি নেওয়া উচিত বা কি মনে করছেন, বা এটি কতটুকু জরুরি? এই মুহূর্তে আমাদের একটা ন্যাপ আছে, ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান আছে, এবং এটি ছাড়াও কিন্তু আমাদের একটা প্রসপারিটি প্ল্যান আছে। তো সেগুলো দীর্ঘমেয়াদী। তো সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 2040 বা 2050 সেই সময়গুলোকে টার্গেট করে করা হচ্ছে এবং একই সঙ্গে আমাদের যে ডেটা প্ল্যান আছে সেটাও 2100 সাল পর্যন্ত। তো এখন এগুলোর মধ্যে ব্রডলি বলা আছে ডিরেকশনগুলো, মানে একদম সুনির্দিষ্টভাবে আমাদের এই উপকূলের মানুষদের জন্য কী কী প্রয়োজন এবং তাদের এই যে প্রতি বছরের যে এই সমস্যাগুলো, যে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, সেগুলো হচ্ছে, স্যালাইনিটি হচ্ছে, তো এবং খরাও আছে ওখানে। তো সব মিলে এই সমস্যাগুলোর টেকসই সমাধান কী এবং সেটার জন্য আমাদের কতটুকু বরাদ্দ দিতে হবে, তার সেখানে আসলে বিনিয়োগ পরিকল্পনাগুলো কী সেগুলোকে নির্ধারণ করতে হবে করে, এবং সেই অনুযায়ী বাজেটের একটা প্রজেকশন লাগবে। তো সেভাবে যদি আমরা করতে পারি তাহলে ওইখানকার মানুষরা বুঝবে যে সরকার তাদের পাশে আছে। তো এবং এইটা একটা বড় রকমের সাপোর্ট। তাই আমি মনে করি সেরকম করে দীর্ঘমেয়াদী একটা বিনিয়োগ পরিকল্পনা তৈরি করতে পারলে তখন কিন্তু সরকারের কতটুকু বরাদ্দ দিতে হবে, প্রাইভেট সেক্টর কতটুকু দিবে, ব্লেন্ডেড ফাইন্যান্সিং, তারপরে ডোনার সাপোর্ট, এগুলো কতটুকু আসবে সেগুলো কিন্তু তখন আমরা নিশ্চিত করতে পারবো। তো এইভাবে করে আমাদের আসলে একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ পরিকল্পনা প্রয়োজন। যেহেতু এটি কি অপচয় কমবে বলে আপনার কাছে কি মনে হয়? না, অপচয় কমানোর জন্য কিন্তু আমাদের বিভিন্ন ব্যবস্থা আছে, মানে সেখানে আমাদের থার্ড পার্টি অডিটিং, সোশ্যাল অডিটিং, তো সেগুলো যেমন প্রয়োজন আছে এবং একই সঙ্গে পারফরমেন্স অডিটিং মাঝে মাঝে করা হয়। সব মিনিস্ট্রি কিন্তু এটা করে না। আমি মনে করি যে এই উপকূলের যে বাজেট সেটার প্রত্যেকটা ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে পারফরমেন্স অডিটিংটা মাস্ট, এটা হতেই হবে এবং প্রতি বছরই করতে হবে। আর একই সঙ্গে আমি মনে করি যে এখানে থার্ড পার্টি অ্যাসেসমেন্টটা খুব ইম্পর্টেন্ট। মানে আমরা কি করি যে সরকার নিজেই আসলে এটা ইমপ্লিমেন্ট করে, নিজেই আসলে এটা অ্যাসেস করে। তো থার্ড পার্টি করতে পারলে ইন্টারন্যাশনাল যদি ফরেন্সিক অডিট করা যায়, তাহলে আমি মনে করি যে এখানে দুর্নীতি অপচয় কমানো সম্ভব এবং যথাযথভাবে যদি আমরা এই ব্যয়ের এস্টিমেটটা তৈরি করে সেটাকে যদি বাস্তবায়ন করতে পারি, আমি আশা করি যে এই উপকূলের মানুষের যে প্রতি বছরের যে একটা অসহনীয় জীবন, তাদের বারবার যে সমস্ত দুর্যোগ হচ্ছে, ক্ষতি হচ্ছে, তো সেগুলো থেকে আস্তে আস্তে তারা বের হয়ে আসতে পারবে। জীবনের কথা যেটি বললেন সেটি হচ্ছে জীবনের কথা ধরে আমি যদি আপনাকে ছোট প্রশ্ন করি যে উপকূলীয় অঞ্চলে যে মানুষ যারা আছেন, সাধারণ মানুষ, ক্ষতিগ্রস্ত মানুষ, তাদের জীবনমান আসলে উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা যে সংস্থাগুলো আছে IMF, সেই সংস্থাগুলো আসলে কিভাবে কাজ করতে পারে বা কোনো পরিকল্পনা করা দরকার কিনা দীর্ঘমেয়াদী? না, অবশ্যই। এই যে আমরা যখন লং টার্মে যেটা ফাইন্যান্সিয়াল প্রজেকশন করব, তো সেটাতে অবশ্যই আমাদের যারা হলো যে ডেভেলপমেন্ট পার্টনার রয়েছেন তারা ইতিমধ্যে অনেক কাজ করছেন, কিন্তু ওই প্ল্যানের সঙ্গে তাদেরকে যুক্ত হতে হবে। আমরা তো সরকারের যে পরিকল্পনাগুলো করি, তো সেগুলো অনেক ক্ষেত্রে ভেগ থাকে, মানে একদম পরিষ্কার করে নির্দেশনা থাকে না যে কতটুকু অর্থ লাগবে। কিন্তু এখন যদি আমরা এই জায়গাগুলোতে আমাদের যারা উন্নয়ন সহযোগী তাদেরকে যুক্ত করতে পারি, অনেক NGO আছেন তারা কাজ করছেন ওইখানে, তো তাদেরকে যুক্ত করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে পরিষ্কার একটা দিক নির্দেশনা পাওয়া যাবে। তারা কিন্তু ফ্র্যাগমেন্টেড ওয়েতে অনেক প্রকল্প বাস্তবায়ন করছেন। এই মুহূর্তে যে IMF এর লোন প্যাকেজ আছে তার মধ্যে কিন্তু ডেডিকেটেড ক্লাইমেট ফাইন্যান্সিং একটা স্কোপ আছে। এই মুহূর্তে বিশ্বব্যাংক, ADB বা অন্যান্য যে সমস্ত আন্তর্জাতিক সংস্থা, প্রত্যেকেই কিন্তু তারা যখনই বাংলাদেশকে অর্থ দিচ্ছে ওর মধ্যে ক্লাইমেটের পার্টটা রেখে দিচ্ছে। তো সুতরাং ওই টাকাটা যাতে আমরা এই উপকূলের মানুষজনের যথাযথভাবে পরিকল্পনা করে বা প্রকল্প তৈরি করে যদি বাস্তবায়ন করতে পারি, আমি মনে করি যে তখন মনিটরিংটা ভালো হবে। তো এইভাবে করে আসলে আমাদের অগ্রসর হওয়া দরকার। যদি
বাংলাদেশের প্রশ্ন তো আমরা করলামই, আমি যদি একটু প্রশ্ন করি যে বিভিন্ন যে দেশ আছে সেখানেও যে উপকূলীয় অঞ্চলগুলো তারা বিভিন্ন পরিকল্পনা করছে বা দীর্ঘমেয়াদী প্রকল্প গড়ে তুলছে, সেগুলো আসলে আপনার কাছে বাংলাদেশের সাথে আসলে কতটুকু অ্যাডপ্ট করতে পারে, আর হচ্ছে আপনার কাছে জানা আছে কিনা মানে অন্যান্য দেশ কিভাবে কাজ করছে এই উপকূলীয় অঞ্চলের ক্ষেত্রে? না, অন্যান্য দেশের মধ্যে কিন্তু এখন ভারত অনেক কাজ করছে, তারা ক্লাইমেট ফান্ড থেকেও প্রকল্প পাচ্ছে, বাংলাদেশও পেয়েছে। তো এবং বাংলাদেশে অনেক কুটো পোড়াতে হয়েছে যে প্রথম যখন তারা একটা গ্রিন ক্লাইমেট ফান্ডের জন্য অ্যাপ্লাই করেছিল, তারপরে কিন্তু অনেক রকম কমেন্ট এসেছে, কিন্তু ভারত এই দিক দিয়ে খুব স্মার্টলি এগিয়ে গেছে। তাদের এই যে অঞ্চল থেকে শুরু করে যে পশ্চিমবঙ্গ, এই পুরো কোস্টাল এরিয়া তারা কিন্তু প্রতি বছরে এখন দেখা যাচ্ছে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা করছে। তো তাদের যে বাস্তবায়নের জন্য ইন্টার এজেন্সি কোঅর্ডিনেশন যেটা খুবই স্ট্রং, বাংলাদেশে কিন্তু এখান থেকে শিখতে পারে। এমনকি পাকিস্তানও কিন্তু এই কাজগুলো এখন করছে, তাদের ওখানে নানা রকম দুর্যোগ হচ্ছে এখন। তো সুতরাং এই দেশগুলো থেকে আমাদের আসলে শিক্ষা নিতে হবে। বাংলাদেশেও কিন্তু এই অ্যাডাপ্টেশনে অনেক এক্সাম্পল তৈরি করেছে, ডিজাস্টার ম্যানেজমেন্টে অনেক ভালো করছে বাংলাদেশ, কিন্তু তারপরেও অনেক জায়গাতে ঘাটতি আছে, বিশেষ করে যে ইন্টার এজেন্সি কোঅর্ডিনেশন, এখানে অনেক দুর্বলতা আছে আমাদের। আমরা প্রকল্পগুলো চিহ্নিত করি ঠিকই, কিন্তু সেটা সময় মতো বাস্তবায়ন করি না, সেখানে দুর্নীতি অপচয়ের সুযোগ থাকে। কিন্তু অন্য দেশগুলো তারা কিন্তু খুবই স্মার্টলি এগুলোকে তারা ম্যানেজ করে, এবং তাদের যে সমস্ত মনিটরিং, তাদের যে সমস্ত অডিটিং, সেগুলো কিন্তু অনেকটা তারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে করে থাকে। তো আমাদেরকে সেই দিকে যেতে হবে। তো এটা করতে পারলে আমি মনে করি যে বাংলাদেশ অনেক জায়গাতে এক্সাম্পল সেট করেছে, কিন্তু এখন এই উপকূলের মানুষের যে এই দুর্দশা, তাদের যে প্রতি বছরের যে ঘূর্ণিঝড়, যেটাই ভারতে যে সমস্ত ঘূর্ণিঝড় হচ্ছে প্রত্যেকটাই বাংলাদেশেও হচ্ছে। তো সুতরাং এইগুলোর তো এখন প্রভাব একই রকম, কিন্তু আমরা ভিন্ন ভিন্নভাবে কিন্তু সেগুলোকে মোকাবেলা করছি। আমি মনে করি যে ক্রস লার্নিংটা খুবই ইম্পর্টেন্ট, তারা কোথায় কোথায় সাকসেসফুল হচ্ছে সেটা আমরা শিখে নিতে পারি। আর বিশেষ করে তাদের হিউম্যান অ্যাপ্রোচটা খুব ইম্পর্টেন্ট, মানে তারা কিন্তু একদম প্রান্তিক মানুষের কাছে যাচ্ছে, একেবারে যারা উপকূলের কাছাকাছি সেই মানুষগুলোর কাছে গিয়ে তাদের কি প্রয়োজন সেগুলোকে তারা জেনে নিচ্ছেন। তো আমি মনে করি যে এটা খুব ইম্পর্টেন্ট, তাৎক্ষণিকভাবে কিছু সহায়তা দিতে হবে, এটি ছাড়াও মিডিয়াম টার্ম লং টার্মে তাদেরকে রিকভারি রিহ্যাবিলিটেশন সেগুলোর জন্য সুযোগ দিতে হবে, এবং খুব দ্রুততর সময় তারা যাতে নর্মাল বিজনেসে আসতে পারে, তো সেই জন্য সাপোর্ট প্রয়োজন। ডক্টর মাহফুজ কবির, আপনাকে ধন্যবাদ এই সময়ের বাণিজ্যে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ধন্যবাদ। দর্শক, উপকূলীয় অঞ্চলের যে বাজেট বরাদ্দ বিষয়ে আমরা জানছিলাম, আমাদের সাথে যুক্ত ছিলেন ডক্টর মাহফুজ কবির। চলমান অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF কাছে নতুন করে আর্থিক সহায়তা চেয়েছে সরকার। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে IMF। সংস্থাটি জানায়, নতুন একটি আর্থিক কর্মসূচির সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে, যা বর্তমান বাস্তবতা ও নতুন সরকারের অগ্রাধিকারকে বিবেচনায় নেবে। এবার বন্ধ বাণিজ্যের খবর। নানা প্রতিবন্ধকতায় বেনাপোল বন্দর দিয়ে এপ্রিল মাসের তুলনায় মে মাসে আমদানি কমেছে 13,965 টন ও 6,150 টন কমেছে রফতানি। বিস্তারিত জানাতে বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। 24 সালের 5 আগস্ট তৎকালীন সরকার পরিবর্তনের খবরে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারত সরকার বাংলাদেশ থেকে সড়ক পথে পাটজাত পণ্য, তৈরি পোশাক, গার্মেন্টস, কাঠের তৈরি আসবাবপত্র এবং ফলের তৈরি জুস আমদানিতে নিষেধাজ্ঞা দেয়। কিছুদিন পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেশীয় শিল্পের সুরক্ষার কারণ দেখিয়ে সুতা সহ কয়েকটি গুরুত্বপূর্ণ পণ্য ভারত থেকে আমদানিতে নানান শর্ত দেওয়া হয়। তবে এই শর্ত বা নিষেধাজ্ঞার 1.5 বছর পার হলো, এখনো তা প্রত্যাহার হয়নি। ফলে এ পথে ভারতের সাথে বাংলাদেশের যে আমদানি এবং রপ্তানি বাণিজ্যে বড় ধরনের সংকট বা ঘাটতি তৈরি হয়েছে। স্বাভাবিক সময় প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রায় 400-500 ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি হলো। বর্তমানে আমদানির পরিমাণ দাঁড়িয়েছে 200 থেকে 250 ট্রাক। এছাড়া বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন বাংলাদেশি পণ্য ভারতে প্রায় 350 থেকে 400 ট্রাক রপ্তানি হলো। বর্তমানে সেই রপ্তানি পণ্যের পরিমাণ দাঁড়িয়েছে 70 থেকে 100 ট্রাকে। এই অবস্থা
বর্তমানে আমদানি এবং রপ্তানি বাণিজ্য মারাত্মক বিরূপ প্রভাব ফেলেছে, যার একটি মন্দা প্রভাব এসেছে কিন্তু রাজস্ব আয়ে। ইতিমধ্যে চলতি অর্থ বছরের যে 10 মাসে বেনাপোল বন্দর থেকে ভারত যে রাজস্ব হয়, সেই রাজস্ব আয় প্রায় 2000 কোটি টাকা কিন্তু কমেছে। আমরা গত 2 মাসের পরিসংখ্যান যদি আপনাকে বলি, এপ্রিল মাসে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি হয়েছিল 1,46,648 মেট্রিক টন বিভিন্ন ধরনের পণ্য, এবং একই মাসে বাংলাদেশ থেকে পণ্য ভারতে রপ্তানি হয়েছিল 21,019 মেট্রিক টন। মে মাসে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি হয়েছিল 1,32,713 মেট্রিক টন পণ্য এবং রপ্তানি হয়েছিল 14,869 মেট্রিক টন। অর্থাৎ এপ্রিল মাসের তুলনায় মে মাসে এসে কিন্তু বেনাপোল বন্দরে আমদানি পণ্যের পরিমাণ কমেছে 13,965 মেট্রিক টন এবং রপ্তানি কমেছে 6,115 মেট্রিক টন। আমদানি এবং রপ্তানিকারকের সাথে সংশ্লিষ্টরা ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে আমদানি এবং রপ্তানি বাণিজ্যে বিদ্যমান যে নিষেধাজ্ঞা বা শর্ত রয়েছে, দুদেশের সরকারের পক্ষ থেকে এই শর্ত বা নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার করবে এবং দুদেশের মধ্যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য আবারও স্বাভাবিক করবে, এই দাবি রেখেছেন। তো এই ছিল বেনাপোল ইস্তার বন্দর থেকে যে 1.5 বছর ধরে আমদানি এবং রপ্তানি বাণিজ্যে নিষেধাজ্ঞা থাকার কারণে যে আমদানি বাণিজ্য এবং রপ্তানি বাণিজ্য কমে এসেছে তার সর্বশেষ। যুক্ত ছিলাম বেনাপোল স্থলবন্দর থেকে। ঈদের পর নওগাঁর পাইকারি মোকামে বেড়েছে সব ধরনের চালের দাম। প্রকারভেদে 2 থেকে 3 টাকা কেজিতে চালের দাম বৃদ্ধির জন্য ধানের বাড়তি দর বলছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাতে পৌর চাল বাজারে আছেন রিপোর্টার MR রকি, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। কাটারি, নাজির, স্বর্ণা 5, বিআর 28 এই জাতীয় যে চাল, সব চালের বাজারে কিছুটা বাড়তি দর ঈদের পরপরই আমরা লক্ষ্য করছিলাম এবং প্রকারভেদে 2 থেকে 3 টাকা পর্যন্ত, বিশেষ করে সরু যে চালগুলো রয়েছে এই চালের বাজারই কিন্তু বাড়তি দেখছিলাম, 3 টাকা পর্যন্ত বেড়েছে এবং বাড়তি দরের এই উত্তাপটা স্বাভাবিকভাবে ক্রেতাদের উপর কিছুটা প্রভাব ফেলছে এবং পাইকারি বাজারে আমরা দেখছিলাম বস্তাপ্রতি 80 থেকে 100 টাকা পর্যন্ত কিন্তু চালের দর পাইকারি মোকামে বাড়ানো হয়েছে এবং এই দর বৃদ্ধির জন্য ব্যবসায়ীদের যে যুক্তি, তারা বলছেন যে ঈদের পর ধানের দাম কিছুটা বাড়তি হয়েছে এবং ধান তারা যে এখন শুকনো ধান হাটে কিনছেন এবং শুকনো ধানের স্বাভাবিকভাবে 80 থেকে 100 টাকা প্রতি মনে ধানের দাম বৃদ্ধি হয়েছে। এই ধানের বাড়তি দরের উত্তাপ তারা ফেলেছেন চালের বাজার এবং চালের বাজার আমরা এখানে যা দেখছিলাম সেটা হলো যে সম্পা কাটারি বিগত কদিন আগেও বিক্রি হয়েছিল 68 থেকে 70 টাকা, সেটা কিন্তু এখন 72 থেকে 73 টাকা পর্যন্ত। জিরা চাল যেটি, এটাও সরু জাতের চাল, এই চালটাও বিক্রি হয়েছিল 68-70 টাকা, সেটাও কিন্তু প্রকারভেদে এখন 73 বা 72 টাকা। অন্যদিকে মোটা জাতের যে চালগুলো রয়েছে, স্বর্ণা 5 কিছুটা মোটা জাত, বিআর 29, এই চালগুলো 52 টাকা বা 48 টাকা ছিল, সেটা এখন 50-এর উপরে বেচা কিনা হচ্ছে। সব ধরনের এরকম একটা বাড়তি দরের উত্তাপ চালের বাজারে আসার কারণে ক্রেতারা বলছেন হঠাৎ করে বাড়তি দর এর পেছনে কারণ কি সেটিও কিন্তু ক্রেতারা খতিয়ে দেখার দাবি জানাচ্ছেন। পাশাপাশি এই মৌসুমে কিন্তু এখন ভর মৌসুম, ধান এবং চালের এই হঠাৎ দাম বৃদ্ধি কেন ঘটছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রশ্ন ছুটছেন ক্রেতারা। এই ছিল সার্বিক নওগাঁ চালের বাজারের খবর আমার কাছে। যুক্ত ছিলাম নওগাঁ থেকে। এবার বাণিজ্যের খবর। কোরবানির পশুর চামড়ায় ল্যাম্পি স্কিন ডিজিজ সহ নানা রকম রোগের চিহ্ন, এতে বিপাকে পড়েছেন কুষ্টিয়ার চামড়া ব্যবসায়ীরা। আড়তদাররা বলছেন রোগাক্রান্ত পশুর চামড়া ট্যানারিতে পাঠালে দাম অনেক কমে যায়, যার নেতিবাচক প্রভাব পড়ছে ব্যবসায়। তবে খামারিদের সচেতনতা বৃদ্ধিতে ব্যবস্থা নেওয়ার কথা বলছে প্রাণী সম্পদ বিভাগ। বাবুল হোসেনের ছবিতে SM রাশিদের রিপোর্ট। লবণ দিয়ে স্তূপ করে রাখা হয়েছে কোরবানির পশুর চামড়া, অনেকে সেখান থেকে বের করে পরীক্ষা করছেন। কুষ্টিয়ার আড়তে স্থানীয় ও আশপাশের কয়েকটি জেলায় কোরবানির পশুর চামড়া আসে, তবে এবছর ঈদের সংগ্রহ করা চামড়ায় দেখা দিয়েছে ল্যাম্পি স্কিন ডিজিজের ক্ষত। পশুর এই রোগের কারণে চামড়ায় গুটি, ক্ষত ও বিবর্ণ হয়ে যায়। ব্যবসায়ীরা বলছেন আড়তে আসা চামড়ার মধ্যে প্রায় 35% চামড়ায় এই রোগ ধরা পড়েছে। এই কারণে চামড়ার মান নিয়ে দুশ্চিন্তায় তারা। ল্যাম্পিং আছে, গুটি আছে, চেল্লা আছে, আটলি আছে, বিভিন্ন ধরনের রোগ আছে। চামড়াগুলো দেখে শুনে আমাদেরকে কিনা লাগবে। যদি এই চামড়াগুলো দেখে শুনে না কিনে, তাহলে খারাপ মাল যদি আমাদের কোম্পানিতে চলে যায়, এই ক্ষেত্রে রেজাল্ট কিন্তু ভালো আসবে না। কেনার পরে ওখান থেকে লবণ দিলে আরও কিছু লবণ দেওয়ার পরে নোংরা মাটি বাড়ায় যাওয়ার পরে কিছু মাল ল্যাম্পিং বাইরে যাচ্ছে। দেখা যাচ্ছে আমরা 25% কিনছি কি 20% কিনছি, লবণ দিয়ে ওই মাল ভাঙতে গেলে আরও 10% বাড়ায় যাচ্ছে।
এতে ব্যবসার একটা ক্ষতি আছে। আড়তদাররা বলছেন রোগাক্রান্ত পশু নিম্নমানের চামড়া ট্যানারি পাঠালে দাম অনেক কমে যায়, যার নেতিবাচক প্রভাব পড়েছে তাদের ব্যবসায়। এ কারণে এসব রোগ প্রতিরোধে সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। প্রত্যেক কুরবানি ঈদের আগে প্রত্যেকটা খামারে গিয়ে যেন এই ল্যাম্পিংয়ের প্রতিকার, যেমন কোনো সেটা ভ্যাকসিন হইতে পারে, কোনো ওষুধ হইতে পারে, সেটা যেন গরুকে প্রদান করে। তা না হলে এই ল্যাম্পিংয়ের প্রভাবে আমরা আস্তে আস্তে চামড়া ব্যবসায়ী সমিতি, চামড়ার ব্যবসায়ীরা আস্তে আস্তে ধ্বংসের মুখে চলে যাব। সরকার এই ল্যাম্পিংয়ের উপর যদি গুরুত্ব না দেয় বা ভ্যাকসিনের উপর যদি না করে, তাহলে একটা সময় হয়তো আমরাও শেষ হব, এই শিল্প প্রতিষ্ঠানটাও ধ্বংসের দিকে চলবে। সরকারের কাছে এইটাই আবেদন যে সরকার যদি ভ্যাকসিনের উপর গুরুত্ব দেয়, মাঠ পর্যায়ে গ্রাম পর্যায়ে চাষিদের কাছে এই ভ্যাকসিনটা পৌঁছায় দিলে আগামীতে হয়তো আমরা এই ল্যাম্পিং থেকে উদ্ধার হব। লাম্পি স্কিন ডিজিজ সহ অন্যান্য রোগ প্রতিরোধে ওষুধ টিকাদান কর্মসূচির পাশাপাশি খামারিদের সচেতনতা বৃদ্ধিতে ব্যবস্থা নেওয়ার কথা জানায় প্রাণী সম্পদ বিভাগ। ভ্যাকসিনেশনের জন্য বলছে, যেহেতু এটি ভাইরাল ডিজিজ, ভ্যাকসিনেশন করলে এই রোগটি প্রতিরোধ হবে। তো ভ্যাকসিনেশনের জন্য মানুষকে উদ্বুদ্ধ করছি। আমরা আমাদের ডিপার্টমেন্টে যে ভ্যাকসিন পাওয়া যায় এগুলো আমরা দিচ্ছি, এবং যখন ভ্যাকসিন অ্যাভেলেবল থাকে না তখন এটি যেহেতু আমদানি করা হয়, বাইরেও পাওয়া যায়, তাদেরকে ভ্যাকসিন করার জন্য উদ্বুদ্ধ করছি। ব্যবসায়ী সমিতির তথ্য মতে কুষ্টিয়া চামড়ার আড়তে প্রায় ২ লাখ পশুর চামড়া সংগ্রহ করা হয়েছে। এস এম রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। রাজধানীর ধানমন্ডিতে 2025-26 অর্থ বছরে বাংলাদেশের অর্থনীতি উত্তরকালীন সময়ে বহুমাত্রিক চ্যালেঞ্জ শীর্ষক আলোচনায় কথা বলছেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। সরাসরি যাচ্ছে সেখানে। থেকে উত্তরণ ঘটাবে, সেটা এই 3 বছর পরেই হোক কিংবা আমরা এক্সটেনশন পাই তারপরেই হোক, আস্তে আস্তে প্রস্তুতি নিতে হবে। তখন কিন্তু এই ধরনের এই অব্যাহতি দেওয়া করের এই বিষয়গুলো কিন্তু সামগ্রিক কর ব্যবস্থাপনাটাকে রিক্যালিব্রেট করতে হবে। একটা বিষয় যে আর কর ফাঁকি এবং কর বন্ধ করা, কর ফাঁকিটা বন্ধ করা খুব গুরুত্বপূর্ণ। ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে, বাজেট অর্থায়নের ক্ষেত্রে যে আমাদের বেসরকারি খাতের উপর যে একটা চাপ, অর্থাৎ কিনা ব্যাংক থেকে বড় করা হচ্ছে বেশি করে, তখন ক্রাউডিং আউট ইফেক্ট হচ্ছে কিনা, এইগুলো বন্ধ করার জন্য আসলে একটা দক্ষ ঘাটতি অর্থায়ন কৌশল করতে হবে। একদিকে অবশ্যই এখানে সম্পদের ব্যবস্থাপনার দক্ষতা বাড়ানো একদিকে রয়েছে, কিন্তু অন্যান্য উৎস থেকেও আমরা বলে থাকি যে বৈদেশিকরা বাজেটারি সাপোর্টটাকে আনার বেশি চেষ্টা করতে হবে। এবং আরেকটা বিষয় যে আমরা এখন হয়তো চিন্তা করতে পারি, একসময় জাতীয় সঞ্চয়পত্রের উপর অতিরিক্ত নির্ভরতা বেড়ে যাচ্ছিল, এখন আমরা দেখছি যে সেখানে আবার আগের স্লাইডে আছে যে সেখানে আবার কমে যাচ্ছে, সেখানেও কিছু পরিমাণে সরকার সেখান থেকেও ঋণ নিতে পারে। আর ব্যয় ব্যবস্থাপনার ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ধরনের যে আমাদের ব্যবস্থাপনা, এডিপি উন্নয়নের ক্ষেত্রে, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ব্যবস্থাপনাটাকে জোরদার করা এবং খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে, আর যাতে কিনা আমরা ভ্যালু ফর মানি পেতে পারি, যে 1 টাকা খরচ করে তার বিপরীতে যদি আরও বেশি অ্যাড করতে পারি, সেই দিকে আমরা নজর দিতে হবে। আর আরেকটা হচ্ছে যে মূল বিষয় যে উন্নয়ন কার্যক্রমের ক্ষেত্রে সামাজিক সুরক্ষার জন্য দরিদ্র এবং নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য সামাজিক খাতে বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং ক্ষুদ্র মাঝারি শিল্পের উন্নয়নের দিকে আমাদের সেখানেই খরচটা বেশি করতে হবে। বিশেষ করে এখন যেহেতু মূল্যস্ফীতির পরিমাণটা বেশি, সেইখানেও কিন্তু স্বস্তি দেওয়ার প্রয়োজনটা রয়েছে। যুক্ত ছিলাম রাজধানীর ধানমন্ডি থেকে, সেখানে কথা বলছিলেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। ইসলামী ব্যাংকে 1 ঘন্টার কর্মবিরতি পালন করছে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। সেখানে আছেন রিপোর্টার সেলিয়া সুলতানা, সরাসরি যাচ্ছে তার কাছে। ইসলামী ব্যাংক বাংলাদেশে আপনারা জানেন নতুন চেয়ারম্যান খুরশিদ আলমকে নিয়োগ করার পর থেকে কিন্তু গ্রাহকদের ব্যানারে আন্দোলন চলছিল চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে, এবং একই সঙ্গে সাবেক এমডিকে পুনর্বহালের দাবিও জানিয়েছেন গ্রাহকরা। এবং আজ সকালে আমরা দেখতে পেয়েছি যে 1 ঘন্টার মতো কর্মবিরতি পালন করেছে ইসলামী ব্যাংকের কর্মকর্তারা। এই বিষয়টিতে যখন আমরা জানতে চেয়েছি যে তারা আসলে কিভাবে গ্রাহকদের আন্দোলনের পর এটি কিভাবে করলেন এবং অন্যান্য গ্রাহকরা এসে অপেক্ষা করছেন,
তখন তারা আমাদেরকে জানিয়েছেন যে আন্দোলন করা যে গ্রাহকরা রয়েছেন গ্রাহকদের ব্যানারে, তারা এসে অনুরোধ করার প্রেক্ষিতে তারা 1 ঘন্টার যে কর্মবিরতি সেটি পালন করেছেন। এবং এই সময়ের মধ্যে যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গত 4 দিন, আজকে সহ 4 দিন ধরে কিন্তু আন্দোলন চলে আসছে এবং আন্দোলন করে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সাথে আমরা এরই মধ্যে কথা বলেছি, কোনো ব্যাংকে গ্রাহকদের আন্দোলনের বিষয়ে এবং অন্যদিকে প্রশাসনিক ভবন এবং অন্যান্য যে ব্রাঞ্চগুলো রয়েছে সেখানে আন্দোলন করা কতটুকু যৌক্তিক বা কতটুকু আসলে আইনানুগ, সেখানে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের এ বিষয়ে কোনো বক্তব্য নেই। তবে প্রাতিষ্ঠানিক যে আইন শৃঙ্খলা রয়েছে, সেখানে যে নীতি রয়েছে, নিয়মকানুন রয়েছে, সে অনুযায়ী আসলে এটি তারা করতে পারেন কিনা ব্যাংকের কর্মকর্তারা, সে বিষয়টি আসলে ব্যাংকের যে প্রশাসনিক এবং ব্যবস্থাপনা HR ডিপার্টমেন্ট তারাই আসলে ব্যবস্থা নেবেন। তবে গ্রাহকদের যে আন্দোলন রাস্তায় রয়েছে সেটির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কোনো বক্তব্য নেই। এ ছিল মূলত আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। যুক্ত ছিলাম ইসলামী ব্যাংকে। এবার জনপদের অর্থনীতির খবর। রাজশাহীর শিরোইলে চলছে আমের বেচাকেনা। বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজশাহীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় এখানে অস্থায়ীভাবে গড়ে ওঠা বিভিন্ন আমের দোকানে জমজমাট বেচাকেনা চলছে, তবে দাম একটু বেশি। ক্রেতারা অনেকেই এমনটা কথা বলছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে একেবারে বহু দোকান রয়েছে, সেই দোকানগুলোতে আমের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা এবং এখানে হরেক রকমের আম রয়েছে। এর মধ্যে কিন্তু গোপালভোগ এবং ক্ষীরসাপাত এই দুটি আমই দোকানিরা বেশি তুলেছেন এবং এখানে পাকা এবং কাঁচা 2 ধরনের আমই পাওয়া যাচ্ছে। আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছিলাম। দুইটি আমই আসলে 50 টাকা করে প্রতি কেজি এবং এখানে 2000 টাকা মন, কোনো কোনো ক্ষেত্রে 2100-2200 টাকা মনও কিন্তু আমের চাচ্ছেন এই গোপালভোগ এবং ক্ষীরসাপাত এই দুইটি আমেরই। সব মিলিয়ে আসলে আমরা দেখতে পাচ্ছি এইখানে যেসব ক্রেতা, এইসবে আসলে অধিকাংশ বাইরের যেসব বাইরে থেকে যারা ঈদ দেশের বৃহৎ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ গ্রুপের আম সংগ্রহ ও পাল্পিং কারখানা পরিদর্শন করেছেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিস লিস্তিওয়াতি। বুধবার রাজশাহীর গোদাগাড়িতে অবস্থিত প্রাণের বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেন তিনি। এ সময় তাকে স্বাগত জানান প্রাণ RFL গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল এবং কারখানার জেনারেল ম্যানেজার হযরত আলী। পরিদর্শনকালে রাষ্ট্রদূত আম সংগ্রহ ও পাল্পিং কার্যক্রম উদ্বোধন করেন এবং প্রাণের আধুনিক উৎপাদন ব্যবস্থার প্রশংসা করেন। বিশ্ব মুদ্রা বাজারে দিনের ব্যবধানে কিছুটা দুর্বল হয়েছে মার্কিন ডলার। তবে সপ্তাহ ও মাসের হিসাবে ডলার সূচক এখনও ঊর্ধ্বমুখী রয়েছে। কিছুটা শক্তিশালী হয়েছে ইউরোর অবস্থান। আন্তর্জাতিক অর্থনৈতিক তথ্য ও বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান দ্য ট্রেডিং ইকোনমিক্সের তথ্য অনুযায়ী 4 জুন বিশ্ববাজারে ডলার সূচক দাঁড়িয়েছে 99.44 পয়েন্টে। দিনের ব্যবধানে সূচক কমেছে 0.09%, তবে সপ্তাহের ব্যবধানে বেড়েছে 0.42% এবং মাসের ব্যবধানে বেড়েছে 1.01%। অন্যদিকে ইউরোর অবস্থান কিছুটা শক্তিশালী হয়েছে। বর্তমানে 1 ইউরোর বিনিময় মূল্য দাঁড়িয়েছে 1.16 ডলারে। দিনের ব্যবধানে ইউরোর মান বেড়েছে 0.09%, তবে সপ্তাহের ব্যবধানে কমেছে 0.35%। জাপানি ইয়েনের বিপরীতেও কিছুটা কমেছে ডলারের মান। বর্তমানে $1 বিনিময়ে পাওয়া যাচ্ছে 159.9 ইয়েন। দিনে ডলারের মান কমেছে 0.9%, তবে সপ্তাহের ব্যবধানে মান বেড়েছে 0.41%। ভারতীয় রুপির বিপরীতে $1 বিনিময় মূল্য দাঁড়িয়েছে 95.7 রুপি। দিনে ডলারের মান কমেছে 0.12%। সংযুক্ত আরব আমিরাতের দিরহাম তুলনামূলক স্থিতিশীল রয়েছে। $1 বিনিময় মূল্য নেমে এসেছে 3.67 দিরহামে, যা আগের দিনের তুলনায় 0.02% কম। অন্যদিকে কুয়েতি দিনারের বিপরীতে $1 বিনিময় মূল্য দাঁড়িয়েছে 0.3 দিনার। দিনের ব্যবধানে কমেছে 0.02%। জিনাতারা যশোয়া, সময় সংবাদ।
ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির 99% ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে এবং দুই পক্ষ এখন শেষ 1% বিষয়ে কাজ করছে। এ তথ্য জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সের্জিও গোর। একই সঙ্গে চলমান বাণিজ্য আলোচনার মধ্যে নতুন শুল্ক ও নীতি সংক্রান্ত জটিলতা তৈরি হলেও চুক্তি এগিয়ে নেওয়ার সম্ভাবনা এখনও বজায় আছে বলে জানানো হয়েছে। দিল্লি আশা করছে জুন মাসে ওয়াশিংটনের পরিকল্পিত তথাকথিত সেকশন 301 শুল্ক পরিবর্তনের সঙ্গে সমন্বয় করে এই চুক্তি চূড়ান্ত করা যাবে, যা গুরুত্বপূর্ণ খাতে শুল্ক কাঠামো ও বাজার প্রবেশাধিকারকে প্রভাবিত করতে পারে। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র তাদের বাণিজ্য চুক্তি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে বলে জানিয়েছেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রির। একই সঙ্গে নতুন শুল্ক ও বাণিজ্য বিরোধকে ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলেও সমঝোতার সম্ভাবনা বজায় আছে বলে জানানো হয়েছে। ফ্রান্স 24কে দেয়া এক সাক্ষাৎকারে জ্যামিসন গ্রির বলেন, উভয় পক্ষই বাণিজ্য চুক্তি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ এবং বাস্তবায়নের ক্ষেত্রে আরও অগ্রগতির সুযোগ রয়েছে। গত জুলাইয়ে স্কটল্যান্ডের টার্নবেরিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলফ রিসোর্টে দুই পক্ষ একটি কাঠামোগত বাণিজ্য চুক্তি করে। তবে ইউরোপীয় ইউনিয়ন এখনও চুক্তির অনুমোদন প্রক্রিয়ায় রয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আবারও পতনে দেশের রপ্তানি আয়, মধ্যপ্রাচ্য অস্থিরতার মধ্যে নতুন দুশ্চিন্তা ট্রাম্পের শুল্ক পরিকল্পনা, চ্যালেঞ্জ মোকাবেলায় শ্রম আইন যথাযথ বাস্তবায়নের পরামর্শ। ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে বাড়ছে দক্ষিণাঞ্চলের মানুষের দুর্ভোগ, 1 দশকে কমেছে পরিবেশ খাতে বরাদ্দ, বিশেষ জলবায়ু বাজেট বাড়ানোর তাগিদ পরিবেশবিদদের। এবং ল্যাম্পি স্কিন সহ নানা রোগের চিহ্ন কোরবানির পশুর চামড়ায়, বিপাকে কুষ্টিয়ার ব্যবসায়ীরা, ট্যানারিতে দাম কমার শঙ্কা, খামারিদের সচেতন হওয়ার পরামর্শ। এই ছিল এ সময়ের বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন তাজমিলা খান। ধন্যবাদ সাবরিনা। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।